হুমায়ুন আমাকে উনি তো শেষের দিকে যে লেখাগুলো লিখেছেন তার মধ্যে খুব ওনার বই তো খুব ওনার যে সমস্ত লেখা আছে উপন্যাস বলো বা নাটক বলো বা গল্প বলো, এমনকি মানে যেটা গীতি কবিতাও বলো, বেশিরভাগ ছবির যে সমস্ত গান, এই গানগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু হুমায়ুন আহমেদের রচনা। আজকে আমরা কথা বলবো আমাদের প্রিয় জয়ন্তদার সাথে। জয়ন্ত চট্টোপাধ্যায় দাদা, কেমন হুম। আছেন? হ্যাঁ, ভালো আছি, ভালো ভালো থাকতে হয় তাই আছি। ভালো থাকতে হয় মানে এটা কেন বললেন? এটার মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একটু আছে তো ওই ওই কি রহস্য কি খুলে বলবেন? একদম রহস্য যেটা একেবারে খুললে সেটা তো রহস্য থাকে না। তবে ভালো থাকতে হচ্ছে, ভালো না থাকলে তো ১০১টা কারণ থাকতে পারে। আর ভালো থাকার চেষ্টার একটাই কারণ, ভালো থাকার ইচ্ছে। এটা খুব চমৎকার একটা কথা। একটা ব্যাপার কি যে মানে আমিও আমার অনেক সময় মানে এই কথাটা আমাকে বলেছিল কিন্তু হুমায়ূন আহমেদ স্যার। হুম, হুমায়ূন আহমেদ স্যারের সাথে আপনার অনেক কাজ ছিল বা আপনার সাথে একটা ভালো বন্ধুত্ব ছিল। আমরা এই বন্ধুত্বের গল্প শুনবো। হুমায়ূন স্যারের সম্পর্কে আসলে আপনার মুখে আমি শুনেছি। আমরা নাটক করতে গিয়ে আমাদের শুটিংয়ের ফাঁকে, ফাঁকে অনেক কথা আপনি বলতেন যেগুলো আমি জানতাম না। আমি না মানে অনেকেই জানতো না। তো ওই গল্পগুলো কিছু, কিছু শুনবো। কিন্তু একটা কথা স্যার আমাকে বলত যে হুমায়ূন স্যার আমাকে বলেছে যে, "আমি লিখতে গিয়ে যদি কোথাও আটকে যাই, যে এই ইনফরমেশনটা আমি জানি না, তখনই আমি জয়ন্তদাকে ফোন দিই।" উনি কি আপনাকে জয়ন্ত দা বলতো না না, জয়ন্ত? জয়ন্ত আমাকে আমি হুমায়ুন বলে ডাকতাম, উনি জয়ন্ত বলে ডাকতেন। আচ্ছা। তো আমার ঠিক মনে নেই। আমি তার জন্য বলছি যে আমি জয়ন্তকে ফোন দিতাম। তার কাছে দুনিয়ার এমন কোনো তথ্য নেই, যেটা তার কাছে নেই। এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। হুমায়ুন আমাকে উনি তো শেষের দিকে যে লেখাগুলো লিখেছেন তার মধ্যে খুব ওনার বই তো খুব ওনার যে সমস্ত লেখা আছে উপন্যাস বলো বা নাটক বলো বা গল্প বলো, এমনকি মানে যেটা গীতি কবিতাও বলো। তুমি তো জানোই হুমায়ুন আহমেদ কিন্তু হুম, কোন হুম, নাম ভালো মাপের গীতি কবি হুম, ছিলেন হুম, কিন্তু। হুম। বেশিরভাগ ছবির যে সমস্ত গান, এই গানগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু হুমায়ুন আহমেদের রচনা। হুম। যাই হোক, এইগুলোতে খুব তথ্য সমৃদ্ধ তার লেখাগুলো ছিল। উনি নিজে তো শিক্ষক ছিলেন, এছাড়া নিজে তো রসায়নের ছাত্র ছিলেন, অধ্যাপক ছিলেন। ওনার লেখার মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ব্যাপার থাকতো, সায়েন্স ফিকশন ছিল বেশ কিছু। সায়েন্স ফিকশন ছিল। হুম, আহ, এবং সবথেকে বড় কথা ছিল যে উনি অনেকে উইটটা অনেক লেখার উইট থাকে। ইংরেজিতে উইট বলে একটা কথা আছে, একটা হুম, হুম, হিউমার বলে কথা হুম, আছে। হুম। কিন্তু হুমায়ুন আহমেদের মধ্যে উইটটা যতটা না থাকতো, আমি হিউমারটা বেশি পেতাম। হিউমারটা একটু উচ্চ শ্রেণীর, একটু ব্রাহ্মণ গোত্রের আর কি। তা এখানে এই ওনার যে ইনফরমেশনগুলো, যে তথ্য যেগুলো উনি করতেন, যেমন কথা কথা বলছি, রবীন্দ্রনাথ কবে গৌরীপুর এসেছিলেন বা কবে মুক্তাগাছা এসেছিলেন, কার আমলে এসেছিলেন, কী গাড়িতে এসেছিলেন, এখান থেকে চলে গিয়েছিলেন এতে আগরতলাতে, হ্যাঁ, মানিক্য বাহাদুরের ওখানে কেন গিয়েছিলেন, এই সমস্তগুলো তাৎক্ষণিকভাবে তো সবসময় মনে পড়ে না। হঠাৎ কিন্তু 12:30 সময় হুমায়ুন আহমেদ, হ্যাঁ, ফোন করুন, জয়ন্ত কী করছেন, আমি আছি, শুনুন, যদি ঘুমিয়ে থাকেন তাহলে জাগুন, আর যদি অন্য কাজে ব্যস্ত থাকেন ফ্রি হয়ে যান। আমি কেন, এগুলো কি জানান। তা আমি বললাম যে যদি তাৎক্ষণিকভাবে আমার মনে পড়তো তখন আমি বলতাম তাহলে এই ব্যাপার। তো উনি সঙ্গে সঙ্গে আর ওনার খুব অসাধারণ স্মৃতিশক্তি, উনি মনে রাখতে পারতেন। তারপর দিন দেখতাম একটা লেখা বেরিয়েছে, তাতে আমার ওই এগুলো তথ্যগুলো রয়ে গেছে। আর যদিও আমার একটু কনফিউশন থাকতো, আমার একটু দ্বিধা থাকতো যে এটা কি তাই নাকি অন্য কিছু, তখন আমি আমার আমার আর একটা মানে চলমান এনসাইক্লোপিডিয়া ভাই আছে, জ্যোতি। আমি জ্যোতিকে জিজ্ঞেস করতাম, আমি বললাম যে আপনি 10 মিনিট পরে আমি জানাচ্ছি। উনি জানতেন না যে আমি কোথা থেকে নিচ্ছি। আমি জ্যোতিকে ফোন করতাম, জ্যোতি সঙ্গে সঙ্গে বলে দিত। ও আমার থেকে আরও বেশি, ওর স্মৃতিশক্তি বেশি, আর প্রচুর পড়াশোনা আছে ওর। আমি অবশ্য হুমায়ুনকে সেগুলো সরবরাহ করতাম, হুমায়ুন লিখতেন। তা আপনিও আমিও আপনাকে সবসময় দেখি যে আমার সেই আপনার সাথে আমার শুটিংকালীন পরিচয় প্রায় 18-19 বছরের মতো হ্যাঁ, হবে। হ্যাঁ, আমার ১ম সিরিয়ালে আপনি হ্যাঁ, ছিলেন হ্যাঁ, একদম প্রধান চরিত্রে। হ্যাঁ, তখন তো আমরা আসলে কি মানে চরিত্র
কোনো নায়ক ভিত্তিক কোনো গল্প হতে হবে না, এমন কোনো ব্যাপার ছিল না। আমাদের যেটা ছিল যে চরিত্র ভিত্তিক সবকিছু। হ্যাঁ। এখন হয়তো একটা যুগের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায় বা যেতে হয়। আবার ফিরে আসবে আমার মনে হয় যে সেই ধারাটা আবার ফিরে আসবে। এখন কিন্তু ভালো গল্পের একটা প্রচলন চাহিদা বেড়েছে প্রচলন কিন্তু আবার এবং এটা বিশেষত চলচ্চিত্রে কিন্তু এর শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে এটা। যে ভালো মেকিং দেখতে হবে, ভালো গল্প দেখতে হবে। আমাদের কপি গল্পের প্রয়োজন নেই। তো হুমায়ূন স্যারের কথা বলছিলাম। আমি হুমায়ূন স্যারের মধ্যে গল্প লাগবে এই কারণে অঞ্জন, সত্যজিতের যে সব থেকে ভালো ছবিটা সেটা হচ্ছে পথের পাঁচালী। হুম। পথের পাঁচালী এটা তো আমাটির ফেম, জানো তো, হুম, হুম, বিভূতিভূষণের। হুম। তাহলে উনি এত বড় ক্রিয়েটিভ একটা নির্মাতা, তিনি বিভূতিভূষণের অসাধারণ এই উপন্যাসটি কেন নিলেন? গল্প গল্প, গল্প। গল্প গল্প কিন্তু মূল চলচ্চিত্রের, হ্যাঁ, এর মধ্যে আভাগার্দে বা অন্যান্য যে সমস্ত বিপ্লবগুলো এসছে এক্ষেত্রে, যে সমস্ত জায়গায় গল্প মুখ্য নয়, সেগুলোর কথা বাদ দিচ্ছি, সেগুলো তো এতে ইউরোপে এসছে। কিন্তু আমাদের এখানে এই যে আমাদের এই যে ভারতীয় উপমহাদেশের যে আমাদের যে মানুষ গঠন যেটা, এটা আমি গল্প বলতে পারি। আমরা ছোটোবেলায় আমাদের মনে করুন যে ঠাকুমা বা দিদিমা, এদের কাছে আমরা প্রথমে কি শুনতাম বলতো? ঠাকুরমার ঝুলি। গল্প গল্প। গল্প গল্প হুম। গল্প গল্প আমাদেরকে এখনো পর্যন্ত, আমার শিশুকালে যে গল্পগুলো শুনেছি বড়দের কাছে, সেই গল্পগুলো কিন্তু আমাদের এখনো মাথার মধ্যে ঘোরে। হুম। শিশুকাল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের যে এগুলো, ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলি, এখনো পর্যন্ত আমাদের চোখে জল করছে। ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাক্ষস সব খক্ষস। কিছু, হ্যাঁ। তো ছোটবেলার কথা যখন আসছিলই, ছোটবেলার ব্যাপারে একটু মানে জানতে চাই যে আপনার শৈশব একদম ছোটবেলা কোথায়, আপনার জন্ম কোথায় হয়েছে? বা এটা আমি অনেকবার বলেছি অনেক জায়গায়। এছাড়া আমার একটা মেমোয়ার বেরিয়েছে বোধহয়, তুমি হয়তো জানো, জানি, জানি। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন ৩টে পর্বে। আমার ছোটোবেলাকার এটা হচ্ছে পূর্বাহ্ন। এখানে আমি লিখেছি একটা মানে তৃতীয় পুরুষের কথা দিয়ে লিখেছি দিয়ে আমি, লিখেছি। মানে হুম। উত্তম পুরুষ দিয়ে লিখেছি। নিজে নিজে বলিনি আর কি। না, নিজে বলিনি। আমি ওখানে আমার চরিত্রটা হচ্ছে শত শত চরিত্রের মধ্যে এটা অন্যতম চরিত্র। তাতে এটা অনেকটা তুমি বলতে পারো যে স্মৃতিনির্ভর উপন্যাস, এটা বলতে পারো। কিন্তু নিজের জীবন নিয়েই। নিজের জীবন নিয়ে, কিন্তু সমস্ত যে সমস্ত চরিত্র আছে, যে ঘটনাগুলো, এগুলো সব সত্য, সব সত্য। কোনো নাম, জায়গার নাম, বিষয় কোনো রকমের অসত্য নেই, সব সেই নামই আছে। শুধু এটা সাজিয়েছি আমি একটা উপন্যাসিক ঢঙে। এরকম আমার এটাতে আমার বাড়ি তো, আমার যে জন্মস্থান যেটা, সেটা বর্তমানে সাতক্ষীরা পড়েছে জেলায়, সেই সময় খুলনা জেলা ছিল। তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু ত্রিকালদর্শী। আমার জন্ম কিন্তু ব্রিটিশ ভারতে। মানে 47 এর আগে। হ্যাঁ, 47 46-এ জন্ম আমার। ব্রিটিশ ভারতে জন্ম, পাকিস্তান ভারতে আমার শৈশব কেটেছে, তারুণ্য কেটেছে, যৌবন কেটেছে বাংলাদেশে। তাহলে ত্রিকালদর্শী হলাম না? ত্রিকালদর্শী হয়ে গেলে তো, হ্যাঁ।